ভার্সিটির মাঠে বন্ধুদের সাথে বসে আড্ডা দিচ্ছি। ক্লাস করার ইচ্ছে আজকে নেই বললেই চলে। তখনই আরিফ বলে উঠল, বন্ধু, আজকে চল না কোথাও থেকে ঘুরে আসি। এই ভর দুপুরবেলা তোর ঘুরতে ইচ্ছে করছে? মাঠে গাছের ছায়ায় বসে আছিস বলে বুঝতে পারছিস না কি পরিমাণে গরম। 2 মিনিট গিয়ে রোদের মাঝে দাঁড়া, তাহলেই বুঝতে পারবি। আরে আমি তো ভুলেই গেছি এখন যে দুপুর। এই জন্যই বলি, ভালো ডাক্তার দেখা, এখনো সময় আছে, নয়তো বিয়ের পর নিজের বউকেই ভুলে যাবি। হয়েছে, আমি ভুলে গেলে সমস্যা কোথায়? তুই তো আছিস, তুই দেখে রাখিস আমার বউকে। আমার ঠেকা পড়েছে, নিজের বউ রাইখা তোমার বউকে পাহারা দিতে যাব। আচ্ছা নিলয়, একটা বিষয় লক্ষ্য করেছিস? কোন বিষয়ের কথা বলছিস তুই? আমাদের ভার্সিটির একটা জুনিয়র মেয়ে তোকে ফলো করে। কোন মেয়ে? আরে ভাই, কি যেন নাম? হ্যাঁ, মৌমিতা। এসব নিয়ে ভাবার সময় নেই, তার থেকে বরং একটা গান শোনা। পেটে খিদা লাগছে খুব, আর তুই আছিস গান নিয়ে। তাহলে চল বাইরে থেকে কিছু খেয়ে আসি। এতক্ষণে একটা কথার মতো কথা বলেছিস। তাহলে এটা মনের মতো কথা হলো কি করে? ক্ষুধা যখন পেটের পেয়েছে, তাহলে এটা হবে পেটের মতন কথা। তোর যত সব আজগুবি কথাবার্তা। আচ্ছা চল এখন। আমি আর আরিফ বাইক নিয়ে রেস্টুরেন্টের দিকে রওনা দিলাম। রেস্টুরেন্টে যেতে যেতে আপনাদের পরিচয়টা দিয়ে দেই। আমি নিলয় আহমেদ। বাবা একজন সরকারি স্কুলের শিক্ষক আর মা গৃহিণী। বলতে গেলে আমি একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে। আমার আর কোনো ভাই বোন নেই। আমার আব্বু আম্মুর স্বপ্ন আমাকে একজন ডক্টর বানাবেন, তাই দিনরাত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করেন। আমিও লেখাপড়া করার পাশাপাশি কয়েকটা টিউশনি করাই, এতে করে আমার লেখাপড়ার খরচটা হয়ে যায়। আর আরিফ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। আমাকে ও নিজের ভাইয়ের মতো ভাবে, আমিও আরিফকে নিজের ভাই ভাবি। আরিফ বড়লোক বাবার ছেলে, কিন্তু ওর মধ্যে বড়লোকই কোনো হাবভাব নেই, একদম সাধারণভাবে চলাফেরা করে। আরিফ খুব ভালো আর শান্ত একটা ছেলে। এসব প্রেম টেম করে না, কিন্তু মায়াদের সাথে চ্যাটিং ঠিকই করে। কি আর করবে বলুন, একটা না একটা করে তো সময় পার করবে। যাই হোক, আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। হালকা কিছু খেয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আবার ভার্সিটিতে চলে আসি। ভার্সিটির গেট দিয়ে ঢুকতেই কারোর সাথে ধাক্কা খাই। অপর পাশের মানুষটা পড়ে যাবার আগেই ধরে ফেলি। আমার এক হাত মেয়েটার কোমরে আর অন্য হাত পিঠে। মেয়েটা আর কেউ নয়, ভার্সিটির সেই জুনিয়র মেয়ে মৌমিতা। আমি মৌমিতাকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বললাম, হে মেয়ে, চোখ কোথায় থাকে তোমার? কোন দিকে তাকিয়ে হাঁটো? আর একটু হলে তো পড়ে যেতে। আর যেই দিকে পড়েছিলে দেখো সেখানে রড পড়ে আছে, আমি না ধরলে কি হতো বুঝতে পারছো? সরি, আমি আসলে দেখতে পাইনি। ইটস ওকে, বাট এখন তো তোমার ক্লাস চলছে, বাহিরে কি করছো তুমি? আপনিও তো ক্লাস থেকে বাহিরে ঘুরছেন। আমি খাবার খেতে গিয়েছিলাম, আর আজকে ক্লাস একটাও করিনি। তুমি কেন বাহিরে? বান্ধবীদের সাথে ফুচকা খেতে যাচ্ছিলাম, ওরা আমাকে রেখে আগেই চলে গেছে, তাই আবার ভেতরে ঢুকছিলাম আর তখনই আপনার সাথে ধাক্কা খাই। বুঝেছি। আচ্ছা, তাহলে এখন ক্লাসে যাও। জি। এটা বলেই সে ক্লাসের দিকে হাঁটা ধরল। আমি আর আরিফও হাঁটা শুরু করলাম। হঠাৎ আরিফ আমাকে বলল, নিলয়, তুই একটা জিনিস খেয়াল করেছিস? কি? মৌমিতা তোর সামনে আসলে কেমন জানি হয়ে যায়, ওর শরীর কাঁপতে থাকে। মেয়েটা খুব ভালো রে, আজ পর্যন্ত কোনো আজে বাজে কিছু পাইনি। সোজা ভার্সিটিতে আসে, আবার বাসায় চলে যায়, কোনো ছেলের সাথে কথাও বলে না। আর আমি এটাও শিওর যে সে তোকে খুব পছন্দও করে। জানি। সবই যখন জানিস, তখন ওর ডাকে সাড়া দিচ্ছিস না কেন?
তুই মনে হয় ভুলে গেছিস ওর অবস্থান আর আমার অবস্থান কোথায়। আমি এখনও পড়াশোনা করছি, বেকার ঘোরাফেরা করছি। সামান্য কয়টা টিউশনি করিয়ে নিজের পকেট খরচটা চালাই। ওদের বাসায় কখনো এই সম্পর্ক মেনে নিবে না। আর সত্যি বলতে আমি ওকে অনেকটা পছন্দ করি, কিন্তু আমি চাই না আমার জন্য ও কষ্ট পাক। তোর কি মনে হয় ও এখন কষ্ট পাবে না? এখন যে কষ্টটা পাবে সেটা অল্পতেই ভুলে যাবে, কিন্তু কারো থেকে ভালোবাসা পাওয়ার পর তাকে হারানোর সেই কষ্টটা, সেটা বর্তমানের এই কষ্টের কাছে অনেক কম। এখন একতরফা আছে, আর আমি এই কলেজে আছি আর 3 মাস। এখান থেকে চলে গেলে ও আমাকে এমনিতেই ভুলে যাবে। বুঝতে পারছি, তারপরও ভেবে দেখিস। আচ্ছা এসব বাদ দে, আমি বাসায় যাচ্ছি এখন। আরিফকে বিদায় দিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি। আম্মু আমার রুমে এসে বলতে লাগলেন, কি রে নিলয়, তোর শরীর খারাপ নাকি? কই না তো আম্মু। ভার্সিটি থেকে এসে শুয়েছিস যে আজকে? এমনি আম্মু। তুমি খাবার খেয়েছো? খেয়েছি। আচ্ছা তুই তাহলে শুয়ে থাক, একটু পর তো আবার টিউশনিতে যাবি। এটা বলেই আম্মু চলে যায়। আমি কিছু সময় শুয়ে থাকি। 4টা বাজতেই বাসা থেকে বের হয়ে যাই টিউশনি করানোর জন্য। এক এক করে 4টা টিউশনি শেষ করি। খুব ক্লান্ত লাগছে। হাঁটতে হাঁটতে চলে আসি একটা চায়ের দোকানে। 1 কাপ চা খেয়ে আবার হাঁটতে থাকি। কিছু সময়ের মধ্যে চলে আসি বাসায়। ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে পড়তে বসি। তখনই মোবাইলটা বেজে ওঠে। সেই নাম্বারটা থেকে আজও কল এসেছে। প্রতিদিনই কল করে, কিন্তু কোনো কথা বলে না। আমি কল রিসিভ করে কর্কশ গলায় বললাম, এই আপনার সমস্যা কি? আর কে আপনি? প্রতিদিন কেন কল করেন কোনো কথা না বললে? আজকেও যদি চুপচাপ থাকেন তাহলে আমি আজ আপনার নাম্বার ব্লক করব। এই না না, ব্লক করবেন না প্লিজ। তাহলে বলুন কে আপনি, আর আমাকে কেন কল করেন? আমি মানুষ। সেটা তো আমিও জানি যে আপনি মানুষ, কারণ কোনো গরু ছাগল তো আর আমাকে কল করবে না। আচ্ছা আজ আপনি ভার্সিটি থেকে এত তাড়াতাড়ি চলে গেলেন কেন? সেটা একান্তই আমার ব্যক্তিগত ইচ্ছে। আপনাকে কেন বলবো? আর আপনি কে, পরিচয় দিন। পরিচয় দিয়ে কি হবে? পরিচয় ছাড়া বুঝি কথা বলা যায় না? না, বলা যায় না। আচ্ছা, আপনি কি পাবনার পাগলাগারদ থেকে পালিয়ে এসেছেন? না, তবে আপনার জন্যে আমি পাগলা গারদেও যেতে রাজি আছি। ধুর ফালতু। এটা বলেই কল কেটে দিই। কোত্থেকে যে আসে? সব চিন্তা বাদ দিয়ে পড়তে বসি। রাতে খাবার খেয়ে বসে আছি। আম্মু আমার মাথায় হাত রেখে বলে, তুই যেদিন অনেক বড় মানুষ হবি সেদিন আমাদের সব স্বপ্ন পূরণ হবে। তোমরা শুধু দোয়া করো আমি যেন তোমাদের স্বপ্ন পূরণ করতে পারি। আমাদের দোয়া সব সময় তোর সাথে আছে। অনেক রাত হয়ে গেছে, এখন গিয়ে ঘুমিয়ে পড়। সকালে তো আবার ভার্সিটি আছে তোর। আমি উঠে রুমে চলে আসি। দরজা বন্ধ করে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে ভার্সিটিতে চলে আসি। ক্যাম্পাসে গিয়ে দেখি আরিফ বসে আছে। আমি কাছে গিয়ে ওর পাশে বসে পড়ি। কিরে, কখন এসেছিস? এই তো একটু আগেই এসেছি, তোর জন্যেই অপেক্ষা করছিলাম। চল ফুচকা খেয়ে আসি। মেয়েদের মতো সারাক্ষণ এত ফুসকা ফুসকা করিস কেন? কোথায় লেখা আছে যে ফুচকা শুধু মেয়েরাই খায়? চল তো। 2 বন্ধু উঠে কলেজের বাহিরে ফুচকার দোকানে চলে আসি। মামা 2 প্লেট ফুচকা দাও তো। মামা ফুচকা বানাচ্ছে। পাশে তাকিয়ে দেখি মৌমিতাও দাঁড়িয়ে আছে। তুমি এখানে কেন? আপনি যেই জন্য এসেছেন আমিও সেই জন্যই এসেছি, ফুচকা খেতে। আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকি। মৌমিতা বারবার আর চোখে আমার দিকে তাকাচ্ছে। বিষয়টি আমি খেয়াল করেছি, কিন্তু কিছু বললাম না। তাড়াতাড়ি খাওয়া শেষ করে আবারও ভার্সিটিতে চলে আসি। এক এক করে সবগুলো ক্লাস শেষ করি। ক্লাস থেকে বের হয়ে আমি আর আরিফ
কলেজ থেকে বের হতে গেলে আবার মমিতা এসে সামনে দাঁড়ায়। আবার কি হয়েছে? কাল একটু তাড়াতাড়ি কলেজে আসবেন, আপনার সাথে একটু কথা ছিল। কি বলবে এখন বলো। আজকে না কালকে বলবো। আপনার জন্য আমি ভার্সিটির পুকুর পাড়ে অপেক্ষা করব। প্লিজ প্লিজ বলেন আসবেন। ঠিক আছে, আসবো। এখন বাসায় যাও। মমিতা মুচকি হেসে চলে যায়। আমি আর আরিফ আবারও হাঁটতে লাগলাম। আরিফ বলল, আমার কি মনে হচ্ছে জানিস নিলয়? আমাকে কি তোর জ্যোতিষ মনে হয়? তোর মনে কি চলছে সেটা আমি কি করে বলবো? আমার কেন জানি মনে হচ্ছে কাল মৌমিতা তোকে প্রপোজ করবে। আজাইরা কথা বাদ দে তো। দেখিনিস তুই, আমার কথাই ফলবে। কালকেরটা কালকে দেখা যাবে, এখন চল, বাসায় যেতে হবে। এরপর আরিফের বাইকে করে বাসায় চলে আসি। আরিফ আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে যায়। আমি বাসার ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেই। এরপর কিছু সময় রেস্ট নিয়ে চলে আসি টিউশনি করাতে। পরের দিন সকালে ভার্সিটিতে এসে মমিতার কথা মতো চলে আসি পুকুর পাড়ে। এসে দেখি সে আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে ওর পাশে দাঁড়িয়ে বললাম, বলো, কেন আসতে বলেছ? বলছি, একটু সময় দিন প্লিজ। এভাবে একটু সময় দিন বলতে বলতে 30 মিনিট কেটে যায়, এখনও কিছুই বলছে না। আমি বিরক্ত হয়ে বললাম, বলবে নাকি চলে যাব? 30 মিনিট হয়ে গেল, কিছুই তো বলছো না। বলছি, আপনি কিন্তু আমার কথা শুনে রাগ করতে পারবেন না। আগে বলো তো। আসলে আমি আপনাকে যেদিন প্রথম দেখি সেদিন থেকেই আপনার প্রেমে পড়ে যাই। আপনাকে দেখার পর থেকে আর কাউকে ভালো লাগেনি আমার। আই লাভ ইউ। আমি মনে মনে এটাই আন্দাজ করেছিলাম, আর আরিফও আমায় সেটাই বলেছিল। কিন্তু আমি মৌমিতার ভালোবাসার ডাকে সাড়া দিয়ে সারা জীবন ওকে কষ্টের আগুনে পোড়াতে পারবো না। ওর আব্বু আম্মু কখনো আমাদের সম্পর্ক মেনে নেবে না। আমাকে চুপ থাকতে দেখে মৌমিতা আবারও বলল, কি হলো, চুপ করে আছেন কেন? কিছু বলুন। আমি মুখে গম্ভীরতা এনে একটু শক্ত গলায় ওকে উদ্দেশ্য করে বললাম, এই পিচ্চি, কি বলবো? তুমি আমার থেকে কত ছোট সেটা জানো? বা আমি তোমার কত সিনিয়র? নাক টিপলে এখনও দুধ বের হবে, আর সে আসছে আমাকে প্রপোজ করতে। যাও গিয়ে ক্লাস করো আর পড়াশোনায় মনোযোগ দাও। আমি মোটেও পিচ্ছি না, আমি কলেজে পড়ি। তাহলে পিচ্ছি বলেন কোন দিক থেকে? আর একটা কথা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব। যাও এখান থেকে। আমি আপনাকে সত্যিই খুব ভালোবাসি, আপনার জন্য সব কিছু করতে পারবো। আমার জন্য তোমাকে কিছু করতে হবে না। আজকের পর আর কখনো আমার সামনে এসে এসব কথা বলবে না। এটা বলেই আমি চলে আসতে লাগলাম। মমিতা আগের মতোই দাঁড়িয়ে আছে। আমি আর সেদিকে ফিরে তাকালাম না। কেটে গেল কিছুদিন। আমি ভেবেছি হয়তো মমিতা সব বুঝতে পেরেছে, হয়তো আর আমার সামনে এসব বলবে না। কিন্তু আমি ভুল প্রমাণিত হলাম। একদিন ভার্সিটিতে ঢুকতেই কয়েকটি ছেলে এসে আমার চোখ বেঁধে দিল। আমি তো ভয়ে একদম শেষ হয়ে গিয়েছি। ছেলেগুলো আমাকে একটা ক্লাসরুমে নিয়ে গিয়ে চোখ খুলে দিল। চোখ খুলতেই আমার অবস্থা তো একদম নাজেহাল। পুরো ক্লাসরুম ফুল দিয়ে সাজানো, ক্লাসে সবাই উপস্থিত। আরিফ আমার পেছনে দাঁড়িয়ে আছে, সেও এখন মাত্র এলো। মমিতা সবার সামনে হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করলো, যেটা দেখে আমার পায়ের রক্ত মাথায় উঠে গেল। আমি ওকে উঠিয়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে বললাম, হেই মেয়ে, সমস্যা কি তোমার? তোমার কি একটু লজ্জা শরম নেই? নিজেকে কি ভাবো? সিনেমার নায়িকা? যদি ভেবে থাকো তাহলে সেটা তুমি তোমার কাছেই রাখো। এইটা ভার্সিটি, এখানে মানুষ পড়াশোনা করার জন্য আসে, এসব নষ্টামি করার জন্য না। যদি তুমি এসেও থাকো তাহলে সেটা তোমার মাঝেই সীমাবদ্ধ রাখো। কিছু বলি না বলে একদম মাথায় উঠে গিয়েছ। এরপর থেকে যদি এরকম কিছু করার চেষ্টা করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর আমি তোমাকে ভালোবাসি না, আর না কখনো বাসবো। কথাটা কান খুলে শুনে রাখো। মমিতা অশ্রু সজল চোখে আমার দিকে তাকিয়ে আছে। ওকে কষ্ট দিয়ে নিজেই সেই কষ্টের তীব্রতা বুঝতে পারছি।
আজকে যদি ওকে আমি ফিরিয়ে না দিতে পারি তবে সারা জীবন কাঁদতে হবে। মমিতা চোখ মুছতে মুছতে ক্লাস থেকে বের হয়ে গেল। ক্যাম্পাসে এসে অঝরে চোখের পানি ফেলছে। আমি নিজেও বুঝতে পারছি না আমি কেন এমনটা করেছি। যে মেয়েটা আমাকে ভালোবাসে আমি তার গায়ে হাত তুললাম। পাশ থেকে আরিফ বলে উঠল, এখন কেন চোখের পানি ফেলছিস? মেয়েটাকে আঘাত করার আগে বুঝিসনি? মেয়েটা কত আশা নিয়ে তোকে ভালোবাসি বলল, আর তুই আগে কি হবে না হবে সেটা ভেবে মেয়েটাকে ফিরিয়ে দিলি। আমি কি করব তুই বল? ওরা কোথায় আর আমি কোথায়? আমাদের দুজনের মাঝে আকাশ পাতাল তফাত। তাহলে এখন আর কি, বাসায় গিয়ে নাচ। বলেই আরিফ চলে যায়। আমি চোখের পানি মুছে বাসায় চলে আসি। এভাবে দেখতে দেখতে 15 দিন কেটে যায়। এর মধ্যে আমি আর ভার্সিটিতে যাইনি, রুমে শুয়ে আছি। এমন সময় আম্মু আসলো। কি রে বাবা, তোর কি শরীর খারাপ? কই না তো, আমি একদম ঠিক আছি। আজ প্রায় 15 দিন ধরে তুই ভার্সিটিতে যাচ্ছিস না, বাসা থেকে বের হচ্ছিস না, ঠিকমতো খাচ্ছিসও না, মুখটাও কেমন শুকনো শুকনো হয়ে গেছে। তোর কি কিছু হয়েছে? না আম্মু, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। কালকে থেকে আবার ভার্সিটিতে যাব। আম্মু কিছু না বলে চলে যায়। পরের দিন ভার্সিটিতে এসে আরিফের থেকে জানতে পারি মমিতা দেশের বাহিরে চলে গিয়েছে। ধীরে ধীরে সময় যেতে থাকে। আমি আবার আগের মতো পড়াশোনায় মনোযোগী হই। তবে মমিতাকে কিছুতেই ভুলতে পারছি না। দেখতে দেখতে কেটে যায় 5টা বছর। লেখাপড়া শেষ করে আজ একজন প্রতিষ্ঠিত ডক্টর। আব্বু আম্মুর স্বপ্ন সত্যি করতে পেরেছি। সব কিছুই সত্যি হয়েছে, তবে একটা শূন্যতা রয়ে গেছে। সেই শূন্যতার নাম হচ্ছে মৌমিতা। আরিফ লেখাপড়া শেষ করে ওর আব্বুর অফিসে এমডির পদে নিয়োগ হয়েছে। 1 বছর হলো রুবা নামে একটা মেয়েকে বিয়ে করেছে। আলহামদুলিল্লাহ, খুব সুখেই দিন কাটছে তার। আজ শুক্রবার, হসপিটালে যাব না, তাই অনেক সময় নিয়ে ঘুমাচ্ছি। আম্মু এসে বলতে লাগলো, ডক্টর যদি এত সময় ঘুমায় তাহলে রুগীদের কি হবে? আম্মুর কথা শুনে উঠে বসে বলি, আজ হসপিটালে যাব না আম্মু। তাহলে তো খুব ভালো হয়েছে। আচ্ছা শোন, আজকে যেহেতু ফ্রি আছিস তাহলে একটা জায়গায় চল। কোথায়? সেটা গেলেই দেখতে পাবি। তোর আব্বু আর আমি রেডি হচ্ছি, তুইও রেডি হয়ে নিচে চলে আয়। আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আম্মু রুম থেকে বের হয়ে গেল। কি আর করার, আব্বু আম্মুর কথা তো আর ফেলতে পারবো না। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি আরিফ ও তার বউও এসেছে। ওদেরকে দেখে আমি তো আরও অবাক। অনেকবার জিজ্ঞেস করলাম, কিন্তু আরিফ আমাকে কিছুই বলল না, শুধু বলল একটা সারপ্রাইজ আছে। তারপর চলে গেলাম একটা বিশাল বড় বাসায়। গিয়ে বুঝতে পারলাম আমার জন্য মেয়ে দেখতে আসা হয়েছে। কিন্তু আমি বরাবরই নিষেধ করি যে এসব বিয়ে টিয়ে করবো না। কিন্তু একটু পরেই ঘটে গেল অঘটন। মেয়ে নাকি ওনাদের অনেক পছন্দ হয়েছে, তাই আর দেরি করতে চান না, কাজী ডেকে এনে আজকেই বাকি বিয়ে করাবেন। আমার কোনো কথাই কেউ কানে নিল না। আমি কিছু বুঝে ওঠার আগেই আমাকে বাই করা শেষ, মানে বিয়ে করিয়েই ছাড়ল। পাশেই বসে আছে আমার সাথে যার বিয়ে হয়েছে। আমি এখনও তার মুখ দেখিনি, দেখার ইচ্ছেও করিনি, কারণ এই মনে যে শুধু একজনই বসে আছে, আর সে হচ্ছে মৌমিতা। তবে কি সে সারা জীবনের মতো আমার জীবন থেকে হারিয়ে গেল? সব ফর্মালিটিস শেষ করে কিছু সময় পর বউ নিয়ে বাসায় চলে আসি। আরিফের বউ আমার বউকে আমার রুমে নিয়ে যায়। আমি আরিফের সাথে কিছু সময় গল্প করি, মৌমিতার কথাও বলি, কিন্তু আরিফ সেটা এড়িয়ে যায়। একাকার শূন্যতা নিয়ে নিজের রুমে প্রবেশ করলাম। পুরো রুমটা খুব সুন্দরভাবে সাজানো, কাঁচা ফুলের সুবাস ছড়িয়ে আছে সারাটি ঘরে। আমি দরজা বন্ধ করে ধীর পায়ে তার কাছে এগোই। সে উঠে আমাকে সালাম করে আবার আগের জায়গায় গিয়ে বসল। আমিও তার পাশে বসলাম। ইচ্ছে না থাকা সত্ত্বেও কাঁপা কাঁপা হাতে তার ঘোমটাটা সরালাম। ঘোমটাটা সরাতেই যেন আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল।
এ কাকে দেখছি আমি? ঠিক দেখছি তো? আমি চোখ দুটো মলালাম। না, ঠিকই তো দেখছি। আমার সামনে বসে আছে মৌমিতা। আমি কাঁপা কাঁপা স্বরে বললাম, এ কি? তো তুমি এখানে? মানে কিভাবে? পিনকপল বলে নিয়ে সে এখন জিজ্ঞেস করছেন আমি এখানে কি করছি। মানে এটা কি করে হলো? আর কিভাবে সম্ভব? তুমি এখনো বিয়ে করনি? করলে কি আজকে আবার আপনার সাথে করতাম? কারোর জন্য অপেক্ষা করছিলাম, তাই করিনি। কিন্তু এটা কি করে হলো সেটাই বুঝতে পারছি না। তুমি না বিদেশে চলে গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম, তবে সেটা পড়াশোনা করার জন্য। এখন তো পড়াশোনা শেষ, তাই দেশে ব্যাক করেছি 4 মাস আগেই। আর সেদিন ভার্সিটির ঘটনার পর আরিফ ভাইয়ার থেকে সব শুনেছি। উনি আমাকে বুঝিয়ে বলেছিলেন কেন আপনি সেদিন আমার সাথে অমন করেছিলেন। আপনিও আমাকে ভালোবাসতেন, কিন্তু আপনার পারিবারিক সমস্যা থাকায় আপনি আমাকে ফিরিয়ে দেন। তাই আমিও ভেবেছি তাড়াহুড়ো করব না। ভালো যেহেতু বেসেছি, তাহলে একটু অপেক্ষা করলে ক্ষতি কি? যদি ভালোবাসা সত্যি হয় আর আপনি আমার ভাগ্যে থাকেন, তাহলে অবশ্যই আমি আপনাকে পাবো। সেটা ভেবেই সেদিন নিজেকে বুঝ দিয়েছিলাম। আর আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাকে পেয়েছি। আমি হাল ছাড়িনি, কিন্তু আপনি ঠিকই ছেড়ে দিয়েছিলেন। আমার কিছুই করার ছিল না মৌমিতা। আমি সেদিন বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। একদিকে ক্যারিয়ার, অন্যদিকে তুমি। আমার বাবা মায়ের অনেক স্বপ্ন ছিল আমি ডাক্তার হব। আলহামদুলিল্লাহ, আজ আমি হয়েওছি। কিন্তু সব কিছুর মাঝেও তোমার শূন্যতা আমাকে বেশ অনুভব করাতো। কবুল বলার আগ পর্যন্ত আমার এই মন শুধু তোমাকেই চেয়েছে। বিশ্বাস করো, আমি ভেবেই নিয়েছিলাম যে আমি তোমাকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছি। কারণ আমি জানি তুমি বিদেশে, হয়তো বিয়ে করে ফেলেছ। এসব চিন্তাই মাথায় ঘুরপাক খাচ্ছিল। না, আমি বিয়ে করিনি। ভালো লাগা এমন একটা জিনিস যেটা সবাইকে দেখে লাগে না। আমি আপনার মাঝে যেই অনুভূতিটা খুঁজে পাই, সেইটা আর কারো কাছেই কোনোদিন পাইনি। আমি ঝট করে মৌমিতাকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। মৌমিতাও আমাকে ধরে কান্না করছে। এটা দুঃখের কান্না নয়, এটা হচ্ছে সুখের কান্না, পূর্ণতার কান্না। বিশ্বাস করো মৌমিতা, আজ আমি সত্যিই সফল একজন মানুষ, যার কাছে আজ সব আছে। একটা সময় যা ছিল স্বপ্ন, আজ সেই সব কিছুই বাস্তব। আই লাভ ইউ মৌমিতা। মৌমিতা আমাকে হালকা ধাক্কা মেরে বলল, হয়েছে, এখন এত পিরিত দেখাতে হবে না। আজ আমাদের দুজনের এক হওয়ার সম্পূর্ণ ক্রেডিট আমার এবং আরিফ ভাইয়ার। আপনি তো কিছুই করেননি, সব না চাইতেই পেয়ে গিয়েছেন। আর এখন এসে ভালোবাসা দেখাচ্ছেন। বলেই মৌমিতা মুখ ঘুরিয়ে নিল। আমি আলতো করে পেছন থেকে ওকে জড়িয়ে ধরলাম। তো এখন এর জন্য আমাকে কি করতে হবে? কি করলে এই ঋণ পরিশোধ হবে? কোনো কিছুর বিনিময়ে এই ঋণ শোধ হবে না, তাও শাস্তি তো আপনাকে পেতেই হবে। কি শাস্তি? বলবো? ভয়ে আবার মানা করবেন না তো? না, করব না। যেই ভয় থেকে তুমি আমাকে ফিরিয়ে এনেছ, এখন দুনিয়ার কোনো ভয়ই আমাকে কাবু করতে পারবে না। আমি সব হাসি মুখে সামলে নেব। তুমি শুধু বলো কি করতে হবে। এই 1 সপ্তাহের মধ্যে আমাকে নিয়ে হানিমুনে মালদ্বীপ যেতে হবে। কি? এটাই শাস্তি? হ্যাঁ, আপাতত এইটাই, বাকিটা পরে ভাবা যাবে। আমি 100 বার রাজি ম্যাম। 1 সপ্তাহের মধ্যে কেন, আপনি বললে কালই যাব। ঢং এত সহজ না। ওকে, টিকিট কাটতেও তো 2-3 দিন লাগে, আর উনি আসছে কাল যেতে। আচ্ছা, এই সপ্তাহেই যাব। এখন এসব বাদ দিয়ে একটু কাছে আসো, আদর করি। ভুলেও না, আপনি আমার থেকে 100 হাত দূরে থাকুন। কেন? তুমি তো আমার বউ। তো কি হয়েছে, এখন কিছুই হবে না। বাই, আমার ঘুম পাচ্ছে। এটা বলেই মৌমিতা বেডের দিকে যেতে নিল। আমি ধুম করে ওকে জড়িয়ে ধরে ওর গালে কিস দিলাম। এইটা কি হলো? কেন কিস? এই, আপনি এত লুচ্চা আগে জানতাম না তো। জামাই হতে গেলে একটু আধটু লুচ্চামি করতেই হয় বউ। ফাজিল বেটা। তারপর আমি মৌমিতাকে কোলে তুলে নিলাম। শুরু হলো আমাদের এক নতুন জীবন।
অনেক বাধা বিপত্তির পর আজ দুটো হৃদয় এক হলো। সবাই দোয়া করবেন আমার এবং মমিতার জন্য, যেন আমরা এইভাবেই সুখে শান্তিতে সারাটি জীবন একসাথে কাটিয়ে দিতে পারি। তো গায়স, গল্পটি এ পর্যন্তই ছিল। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর হ্যাঁ, যারা আজকের এই গল্পটি শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে স্পেশালি আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নতুন গল্পে, সে পর্যন্ত সাথেই থাকুন। বাই বাই।